পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি WBH এর টেস্ট পেপারের 2 নম্বর সেটটা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এই সেটটা সলিউশন করব। একের কোশ্চেনটা আছে, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে 40 বছরে, 30 বছরে, 60 বছরে, 20 বছরে। এখানে বলা আছে যে কোনো মূলধন 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে 20 বছর ধরে সুদের হারটা বের করব। তা আমি ধরে নেব, ধরি আসল সমান হচ্ছে পি টাকা, আর সুদের হার ধরলাম R%। এই সুদের হারটাই বের করতে হবে। সুদের হার ধরলাম R%, আর সময়টা প্রথমে কত বলেছে, সময় টিটা বলেছে 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে 20 বছরে দ্বিগুণ হবে। তাহলে পি টাকা ছিল, পি টাকা থেকে কোথায় চলে যাবে, 2p টাকা হয়ে যাবে। দ্বিগুণ হওয়া মানে তার মানে সুদ কত টাকা হবে, তাহলে সুদ হবে 2p থেকে পি টাকা আসলটা বাদ যাবে, তার মানে পি টাকাই সুদ হবে। এবার আমরা জানি কি I সমান PRT/100, সেখান থেকে মানগুলো সব বসাবো। I সমান PRT/100। ইন্টারেস্টটা কত টাকা, পি টাকায় হয়েছে, আসলটা সেই পি টাকায়, সুদের হার আর টাইমটা হচ্ছে 20 বছর বাই 100। পি উভয় পক্ষে কেটে গেল, 0 0 কাটলো 2 5 10, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে, R = হবে 5%। তাহলে এই শর্ত থেকে সুদের হারটা বেরিয়ে গেল, আর এর মান 5%। এবার বলেছে যে ওই একই সরল সুদের হারে মূলধন 3 গুণ কখন হবে, তাহলে পি টাকা থেকে 3p টাকা হবে, তবেই তো 3 গুণ হবে। তাহলে পি টাকা থেকে 3p টাকা হওয়া মানে তার সুদ কত টাকা হবে, সুদ হবে এই 3p থেকে আসল পি টাকা বাদ যাবে, তার মানে হবে 2p টাকাটা হবে সুদ। এবার এখন আবার I সমান PRT/100 বসাবো। I সমান PRT/100। এখানে I এর মান কত হবে, 2p টাকা, পিটা আসল পি টাকায় থাকবে, আর এর মানটা আমরা এখানে পেয়ে গেছি 5%। টাইমটা বের করতে হবে, কত বছরে 3 গুণ হবে, R/100। এখানে পি উভয় পক্ষে কেটে গেল, তাহলে এখানে 5 20 100, তাহলে কত হলো, T = হবে 20 2 40, তাহলে 40 বছরে 3 গুণ হবে। তাহলে অতএব লিখে দেবো 40 বছরে 3 গুণ হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে অপশন এটা, 40 বছরে 3 গুণ হবে, অপশন এ হবে অ্যান্সার। এরপরে 2 কোশ্চেন আছে, x³/x = 1 সমীকরণটির বীজগুলি হলো কোনটা। এখানে সমীকরণটা আছে x³/x = কত, = 1। এবার আমি কি করব, কোনাকুনি গুণ করব। x³ হবে 1 × x মানে হচ্ছে x। এবার এক্সটাকে বাঁ দিকে নিয়ে আসবো, x³ - x = 0। এবার উভয় থেকে x কমন যাবে, তাহলে x × x² - 1 = 0। এবার দুটো সংখ্যার গুণফল 0 হলে কি হবে, হয় প্রথমটা সমান 0 x = 0, না হয় x² - 1 = 0। তাহলে এখান থেকে পাওয়া যাবে x² = 1। তাহলে এখানে বলা যায় x = +-√1, আর +-√1 মানে হচ্ছে +-1। তাহলে x এর কটা মান হলো, একটা 0, একটা +1, একটা -1। তাহলে বীজগুলি কী হবে, অতএব বীজগুলি হবে, সমীকরণের বীজগুলি হবে একটা 0, একটা -1, একটা হচ্ছে +1। তাহলে এখানে মিলছে কোন অপশানটা, এখানে মিলবে অপশন বি, 0 1 আর -1। এরপরে 3 কোশ্চেনটা কী আছে, 3টি অসমরেখ বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা যায় একটি, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা, একটি। এটা লেখার কোনো প্রয়োজন নাই। এরপরে 4 দিকে কোশ্চেন আছে, tan 73 = x হলে tan 17 এর মান কত। 3এরটা তো অ্যান্সার হলো অপশান ডি, একটি, এটা কিছু লেখার প্রয়োজন নেই। এরপরে 4 দাগের কোশ্চেনটা সলিউশন করব। এখানে দেওয়া আছে tan 73 সমান দেওয়া আছে x। এবার বের করতে হবে tan 17 এর মান কত। তাহলে আমি এখানে লিখব tan 17 সমান আমরা লিখতে পারি কি, tan 17কে আমরা লিখব 90 - 73। এবার tan 90 - θ কী হয়ে যায়, cot θ হয়ে যায়, তাহলে cot 73। এবার cot 73 মানে আমরা জানি 1/tan 73। এবার tan 73 মান দেওয়া আছে x, বসিয়ে দেবো, তাহলে 1/x। তাহলে tan 17 মান কত হলো, 1/x। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি এরটা, 1/x। এরপরে 5 দাগে কোশ্চেনটা আছে, একটি ঘনকের সমগ্র দলের ক্ষেত্রফল a বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য b একক হলে a b এর মধ্যে সম্পর্ক কোনটা নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে প্রথমেই ধরে নেব ঘনকের বাহুর দৈর্ঘ্য x। তাহলে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান x একক।
তাহলে ঘনকের কী বার করতে হবে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, আর ক্ষেত্রফলটাই বলে দিয়েছে এ বর্গাঙ্ক, তাহলে ব্র্যাকেটে লিখলাম এ। আর সূত্র অনুযায়ী আমরা জানি 6a² হয়, 6 ইন্টু x² এত বর্গ একক। আর বের করতে হবে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি হয়, কর্ণের দৈর্ঘ্য এটা ওরা ব্র্যাকেটে বলে দিয়েছে বি, তাহলে বি লিখলাম ইকুয়াল টু √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য এত একক। এবার এ আর বি এর মধ্যে সম্পর্কটা বের করতে হবে। তাহলে এখানে আমরা দুটো সম্পর্ক পেয়েছি, একটা আছে a ইকুয়াল টু 6a², আর পেয়েছি b ইকুয়াল টু √3 ইন্টু এক্স। এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম, এটাকে আমি 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার এখান থেকে 2 নম্বর থেকে আমি এক্সের মানটা বার করে নেবো। এক্সের মান হবে b/√3। এই এক্সের মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এক্স ইকুয়াল টু b/3 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে এক্সের মানটা বসিয়ে দেবো। তাহলে a ইকুয়াল টু 6 ইন্টু x², এক্স মানে আছে b/√3 তার হোল স্কোয়ার, তাহলে ইকুয়াল টু হবে 6 ইন্টু b²/3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 3 ইন্টু এ সমান হবে কত, 6b², 3 2 6 কেটে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2b² ইকুয়াল টু হচ্ছে a, তাহলে b² ইকুয়াল টু হবে কত, a/2। তাহলে এটাই সম্পর্ক আছে b² ইকুয়াল টু a/2। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা, b² ইকুয়াল টু a/2। এরপরে 6 কোশ্চেনটা আছে একটি পরিসংখ্যা বিভাজনে শ্রেণীগুলি 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40 হলে প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য কত হবে। এখানে শ্রেণীর সীমাগুলো কী দেওয়া আছে, শ্রেণীর সীমাগুলো আছে 1 থেকে 10, তারপরে 11 থেকে 20, তারপরে 21 থেকে 30 আর 31 থেকে 40। এখানে আমরা দেখি বুঝতে পারছি যে 1 থেকে 10, আবার 10 থেকে কিছু না হয়ে 11 আছে, মানে স্টেজ জ্যাম আছে। এই স্টেজ জ্যামগুলোকে সমান করার জন্য আমরা কি করি, সেখান থেকে আমরা শ্রেণীর সীমানা বার করে নিই। শ্রেণীর সীমানা বার করার নিয়ম হচ্ছে গিয়ে এই প্রথমটাকে 0.5 কমিয়ে আর দ্বিতীয়টাকে 0.5 বাড়িয়ে করতে হয়। তাহলে একটাকে আমরা লিখব 0.5 থেকে 10.5, আবার 11টাকে লিখব 10.5 থেকে 20.5, তারপরে 20.5 থেকে হবে 30.5, তারপর আবার 30.5 থেকে হবে 40.5। তাহলে এই শ্রেণী সীমাগুলো যেহেতু স্টেজ জাম্প আছে, একটা করে জাম্প আছে, তাই এটাকে সমান করে নিতে হয় 0.5 কমিয়ে আর 0.5 বাড়িয়ে। তাহলে এইবার এখান থেকে এবার শ্রেণী দৈর্ঘ্যটা বার করা যায়। তাহলে 0.5 থেকে 10.5 এদের মধ্যে শ্রেণী দৈর্ঘ্য কত, শ্রেণী দৈর্ঘ্য 10। তাহলে এখান থেকে দেখে বুঝতে পারছি যে শ্রেণী দৈর্ঘ্য প্রত্যেকটা ক্ষেত্রেই 10 করে আসবে। তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা, অ্যান্সার হবে অপশান সি এরটা। এরপরে 2 এর দাগে শূন্যস্থান পূরণের 1 কোশ্চেনটা আছে এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক সুদের হার কত বের করতে হবে। এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আসল কত দেওয়া আছে, আসল পি সমান দেওয়া আছে 100 টাকা, সুদের হার এটাই বের করতে হবে। সুদের হার ধরলাম r%, এটা ধরি লিখে দিলাম। এখানে সময় কত আছে, সময় n সমান দেওয়া আছে 2 বছর, আর সমূল চক্রবৃদ্ধিটা বলা আছে 121 টাকা, সমূল চক্রবৃদ্ধি সমান আছে 121 টাকা। এবার আমরা জানি কি সমূল চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে p ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n। এবার সমূল চক্রবৃদ্ধির মান 121 বসিয়ে দিলাম, p এর মান 100 বসিয়ে দিলাম, 1 + r/100 টু দি পাওয়ার n, এর মান কত 2 বছর বসিয়ে দিলাম। এবার 100 টাকা এইদিকে নিয়ে এলে 121/100 হয়ে যাবে, এই দিকটা হবে r/100, তার পাওয়ার হচ্ছে 2। এবার 121কে আমরা লিখতে পারি 11² আর 100কে লিখতে পারি 10², তাহলে এটা গোটাকে লেখা যায় 11/10 তার গোটাটার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 + r/100 টু দি পাওয়ার 2। এবার উভয় পক্ষে স্কোয়ার যদি তুলে দিই তাহলে কী হবে, এই বেসটা সমান এটার সঙ্গে সমান হয়ে যাবে, তাহলে 11/10 ইকুয়াল টু যাবে 1 + r/100। এবার এটাকে ঘুরিয়ে নেবো, r/100 আর 1+টাও লিখলাম, না হলে বুঝতে পারবে না। তাহলে 11/10 উভয় পক্ষে ঘুরিয়ে নিলাম, তাহলে r/100 ইকুয়াল টু কত হবে, r/100 ইকুয়াল টু হবে 11/10 - 1, তার মানে হয়ে যাবে কত 10 লস হবো, 11 থেকে 10 বাদ দিলে 1/10, তাহলে r ইকুয়াল টু হবে কত 100/10, 10 10 100, তাহলে r এর মান কত হলো 10%। তাহলে এখানে লিখবো অতএব সুদের হার কত, সুদের হার হবে 10%, তাহলে শূন্যস্থানে বসবে 10%, এটাই হবে অ্যান্সার।
এরপরে 2 কোশ্চেন আছে 3x² + 5x - 2 = 0 সমীকরণটির নিরূপকের মান কত? খুব সিম্পল কোশ্চেন এটা। 3x² + 5x - 2 = 0। তাহলে এই সমীকরণটা যদি আমরা ax² + bx + c = 0 ওর সাথে তুলনা করি তাহলে a এর মান কত হবে? a এর মান হবে 3, b এর মান হবে 5 আর c এর মান হবে -2। এবার নিরূপক মান আমরা জানি কি? নিরূপক মান হচ্ছে b² - 4ac, b² - 4ac। এবার মানগুলো বসিয়ে দেবো। b এর মান হচ্ছে 5, 5² - 4 × a 3 আর c এর মান হচ্ছে -2। 5² হবে 25 আর এটা প্লাস হয়ে যাবে 4, 3, 12, 12 দুগুণে 24, তার মান হবে 49। তাহলে এখানে শূন্যস্থানে বসবে 49 নিরূপকের মান। এরপরে 3 কোশ্চেন আছে বৃত্তের কোনো বৃহত্তম জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কী হয়? ওই বৃত্তের কেন্দ্রবিন্দুগামী হয়। কোনো একটা বৃত্তে যদি জ্যাটাকে যদি লম্ব সমদ্বিখণ্ডক করি তাহলে সেটা সবসময় কী হবে? সেন্টার দিয়ে পাস করবে। কিন্তু এখানে একটা কোশ্চেনটা একটু অন্যরকম আছে যে বৃহত্তম জ্যা বলেছে। বৃহত্তম জ্যা তো সবসময় ব্যাসটাই হয়ে যায়, তাহলে ব্যাসের লম্ব সমদ্বিখণ্ডক তো সেন্টার দিয়ে যাবেই কেন্দ্রবিন্দুগামী। তাহলে এখানে শূন্যস্থানে বসবে যে কেন্দ্রবিন্দুগামী হয়ে গেল এটা। এরপরে 4 দাগের কোশ্চেনটা দেখব। এরপরে 4টা আছে tan θ = 4/3 হলে sin θ + cos θ = ড্যাশ। এখানে মান দেওয়া আছে tan θ = দেওয়া আছে কত? 4/3। আমরা sec² θ tan θ এর সঙ্গে একটা সম্পর্ক জানি, sec² θ - tan² θ = 1। তাহলে এখান থেকেই আমাদের sec² θ মানটা বার করতে হবে। তাহলে sec² θ সমান হয়ে যাবে 1 + tan² θ। ট্যানটা এদিকে গেলে প্লাস হয়ে গেল। এবার sec θ সমান হয়ে যাবে কত? √1 + tan² θ। এই সূত্র যদি ডাইরেক্ট কারো মনে থাকে একবার হিসাবে করা যাবে। তাহলে 1 + tan এর মান কত? 4/3 বসিয়ে দিলাম, তার হোল স্কোয়ার, তার মানে হবে √1 + 16/9। তাহলে নিচে 9 লসও হবে, 9 + 16 মানে উপরে হয়ে যাবে 25, তার মানে রুট থেকে বেরিয়ে যাবে 5/3। তাহলে এটা বেরিয়ে সেকের মান। তাহলে সেকের মান যদি এইটা হয় তাহলে কসের মান কত হবে? তাহলে cos θ হবে 1/sec θ, এটাকে উল্টিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 3/5। এবার cos বেরিয়ে গিয়ে যাবে, সাইন পেতে কোনো সমস্যা নেই। আমরা জানি সাইন সমান হচ্ছে √1 - cos² θ। তাহলে √1 - cosের মান বসিয়ে দিয়ে এটা স্কোয়ার করলে হবে 9/25। তাহলে এটা রুট হয়ে গেল, 25 লস হবে, 25 থেকে 9 বাদ দিলে হবে 16। একটু স্টেজ জাম্প করছি, বুঝতে না পারলে বলবে। এবার 16 জন্য 4 বেরিয়ে আসবে রুটের বাইরে, আর 25 জন্য 5 বেরিয়ে আসবে। সাইন কস বেরিয়ে গেল। এবার আমাকে বের করতে বলছে সাইন θ + cos θ এর ভ্যালু কত? সাইনের মান 4/5 বসিয়ে দিই, আর কসের মান 3/5। তাহলে এখানে 5 লসও হবে, 4 আর 3 7, 7/5 হবে এদের উত্তর। এরপরে 5 কোশ্চেনটা আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক হলে উচ্চতা ড্যাশ। আমি এখানে ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ধরলাম r একক। এবার শঙ্কুর আবার উচ্চতা ধরলাম h একক। এবার শঙ্কুর কী দেওয়া আছে? আয়তন। শঙ্কুর আয়তন সমান ব্র্যাকেটে v কত হবে? 1/3 πr² h এত বর্গ, না এটা হবে ঘন একক। আর বের করতে হবে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, ভূমিতলের ক্ষেত্রফল। ভূমিতলটা কি? এটা ভূমিতলের ক্ষেত্রফল এ। ভূমিতলটা একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr² বর্গ একক। এবার এখানে যেটা পেয়েছি সেটাকে ধরবো। তাহলে আমরা পেয়েছি যে এখন v সমান পেয়েছি 1/3 πr² h। এই যেখানে πr² আছে, এই πr² মানে হচ্ছে a, বসিয়ে দেবো। তাহলে v সমান হবে 1/3 × a × h। এবার আমাকে বের করতে হবে কার মান? 3টা এদিকে গেলে হবে 3v, আর এটা এদিকে গেলে ভাগ হয়ে যাবে = h। আর এইচটাই বার করতে পারলে বলেছিল h = হবে 3v/a। অতএব শঙ্কুর উচ্চতা সমান হয়ে যাবে 3v/a। এটাই হবে অ্যান্সার। এরপরে 6 কোশ্চেনটা আছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলো হলো, এটা হলো ড্যাশ প্রবণতার মাপক। এটা সবসময় কেন্দ্রীয় প্রবণতা মাপক হয়। তাহলে এখানে ড্যাশে বসবে কেন্দ্রীয়, তাহলে শূন্যস্থানে বসবে যে কেন্দ্রীয়, আর প্রবণতার মাপক তো লেখাই আছে। এরপরে 3 দাগে সত্য মিথ্যার অঙ্কগুলো আছে। একটা আছে লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের সমানুপাতিক সম্পর্ক।
এখানে বলেছে লভ্যাংশটা স্থির, মানে লাভের অংশটা ফিক্সড আছে। তাহলে মূলধনের সাথে সময়ের কী সম্পর্ক? যদি মূলধন বেশি দেয় তাহলে লভ্যাংশটা সেই পরিমাণ পেতে গেলে সময়টা কম লাগবে। কেউ যদি মূলধন বেশি দেয় তাহলে অল্প সময়ের মধ্যেই লভ্যাংশ বেশি হবে, আবার কেউ যদি মূলধন কম দেয় তাহলে সময়টা তার ক্ষেত্রে বেশি লাগে। তাই এটা হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক, কিন্তু দেওয়া আছে সমানুপাতিক, তাই এটা হবে মিথ্যা। তাহলে একটা হলো মিথ্যা। এরপরে 2 কোশ্চেনটা আছে 2a = 3b = 4c হলে a:b:c এইটা সমান 2:3:4 হবে। তাহলে ক্যালকুলেশন করে দেখি যে এখানে দেওয়া আছে 2a = 3b = 4c = k ধরে নিলাম। তাহলে কি বলতে পারি? তাহলে 2a = k, আবার 3b = k, আবার 4c = k হবে। তাহলে এখান থেকে বলতে পারি a সমান হচ্ছে k/2, এখান থেকে বলতে পারি b সমান k/3, এখান থেকে c সমান হবে k/4। এবার এখন বের করতে হবে a:b:c, a:b:c সমান হবে k/2 k/3 k/4। a b c এর মানগুলো এখান থেকে বসিয়ে দিলাম। তাহলে সবগুলো কে কেটে যাবে, তাহলে 1/2 1/3 1/4। এবার এদের লসাগু দিয়ে সবাইকে গুণ করতে হবে। তাহলে 2 3 4 এদের লসাগু করবো। 2 1 2 2 2 4 3 2 6 12 দিয়ে গুণ করবো। তাহলে 1/2 × 12 1/3 × 12 1/4 × 12, 4 3 12 3 6 3 4 12 2 6 12, তাহলে হলো 6:4:3। কিন্তু বইয়ে দেওয়া আছে 2:3:4, তাহলে এটা হবে মিথ্যা। এরপরে 3 কোশ্চেনটা আছে একটা ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। এখানে ত্রিভুজের বাহুগুলি কি দেওয়া আছে? বাহুগুলির অনুপাত আছে, বাহুগুলির অনুপাত সমান দেওয়া আছে কত? 3:4:5। আমি বাহুগুলোকে ধরে নিলাম একটা 3x, একটা 4x, একটা 5x, যেখানে এক্সটা যে সাধারণ অনুপাত, এটা ধরে নিলাম, ধরি। তাহলে এবার দেখব যে এই দুটো স্কোয়ার করে যোগ করলে এটা স্কোয়ারের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে কি করব? 3x তার হোল স্কোয়ার প্লাস 4x তার হোল স্কোয়ার, কী করলে কী হবে? এটা হবে 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার, এটা সমান হয়ে যাবে 25x স্কোয়ার। আর 25x স্কোয়ারকে লেখা যায় 5x তার হোল স্কোয়ার। তাহলে কী হলো? এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার = এইটা স্কোয়ার হয়ে গেলো। তাহলে এটা হবে অতিভুজ, আর এই দুটো হবে লম্বভূমি। তাহলে যেহেতু এই সম্পর্কটা সিদ্ধ করছে, তাহলে এই ত্রিভুজটা সবসময়ের জন্য সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এটা হবে সত্য। এরপরে 4 কোশ্চেনটা আছে একটি ত্রিভুজের দুটি কোণ π/4 এবং 45 ডিগ্রি হলে ত্রিভুজটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সত্য না মিথ্যা? এখানে দুটো কোণ দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে π/4 রেডিয়ান, π/4 মানেই হয় 45 ডিগ্রি, আর একটা কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে বাকি কোণটা কত হবে? তাহলে তৃতীয় কোণটা কত হবে? তৃতীয় কোণটা হবে 180 থেকে এই দুটো বাদ দিতে হবে, 180 - 45 + 45, তার মানে হবে 180 - 90। তার মানে 3 নম্বর কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে 3 নম্বর কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যেটা সমকোণী ত্রিভুজ হবে। আবার এই কোণটার সমান এই কোণটার সমান, তাহলে দুটো কোণ সমান হলে দুটো বাহু সমান হবে। তার মানে ত্রিভুজটা সবসময় সমকোণী সমদ্বিবাহু হতে বাধ্য, সমকোণী সমদ্বিবাহু হবে। কিন্তু বইয়ে বলা আছে যে স্থূলকোণী সমদ্বিবাহু, তাই এটা হবে মিথ্যা। এটা হওয়া উচিত ছিল সমকোণী সমদ্বিবাহু। এরপরে 5 কোশ্চেনটা আছে একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 36 পাই বর্গসেমি হলে ব্যাসার্ধ 3 সেমি। তাহলে প্রথমেই ধরে নেব, ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ আর, ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে আর সেমি। এবার অর্ধগোলকের কী বার করতে হবে? অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কী হয়? 3 πr² হয়, এত বর্গ সেমি। কেন? কারণ এটা অর্ধগোলকের সমগ্রতল মানে এই বক্র উপরের তলটা প্লাস নিচের তলটা, নিচের তলটা হয় 4 πr² এর অর্ধেক মানে হচ্ছে 2 πr², আর উপরটা একটা বৃত্ত, তার ক্ষেত্রফল হচ্ছে πr², দুটো যোগ করলে 3 πr²।
এবার শর্তে বলে দিয়েছে যে সমতলের ক্ষেত্রফলটা সমান হয়েছে 36 পাই। তাহলে আমরা লিখতে পারি শর্তে এই 3 পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত 36 পাই। পাই পাই উভয় পক্ষে কেটে দিলাম, 3 বারং 36ও কাটলো, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু হলো 12। তাহলে আর সমান হবে √12। √12 মানে হয়ে যাবে কত 4 3 12 হয়, 4-এর জন্য 2 বেরিয়ে আসবে আর √3 2√3 হবে এর ব্যাসার্ধ, কিন্তু দেওয়া আছে 3 সেমি, তাহলে এটা হবে মিথ্যা। এরপরে 6-এর কোশ্চেন আছে 2 3 9 10 9 3 9 তথ্যের মধ্যমান হচ্ছে 10, সত্য না মিথ্যা। এখানে রাশি তথ্যগুলো প্রথমেই ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। তাহলে প্রথমে কত হবে 2, তারপরে 3 3 3 দুটো আছে, 9 3টে আছে, তারপরে আছে 10। তাহলে এদের মধ্যমান কত, এইদিকে একটা বাদ এইদিকে একটা বাদ, এইদিকে একটা বাদ এইদিকে একটা বাদ, এইদিকে একটা বাদ এইদিকে একটা বাদ, তাহলে 9টাই হবে এদের মধ্যমান। তাহলে এখানে মধ্যমান হবে কত, মধ্যমান হবে 9, কিন্তু বইয়ে দেওয়া আছে মধ্যমান 10, তাহলে এটা হবে মিথ্যা। এরপরে 4-এর দাগের 1-এর কোশ্চেনটা আছে 6 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে নির্ণয় করতে হবে। এগুলো 2 নম্বর কোশ্চেন, একটু বসিয়ে দেখাতে হবে। এখানে আসল আছে, আসল পি সমান 1000 টাকা, সুদের হার আর সমান 10%, সময় এন ইকুয়াল টু আছে 1 বছর, আর এখানে বলে দেওয়া আছে যে 6 মাস অন্তর দেয়। তা 6 মাস অন্তর দেয় মানে সুদের পর্ব হবে 2, বছরে সুদের পর্ব 2। তাহলে এখানে সমূল চক্রবৃদ্ধি কত হবে, সমূল চক্রবৃদ্ধি সূত্র হচ্ছে গিয়ে পি ইন্টু 1 প্লাস r/2/100 টু দি পাওয়ার 2n। যেহেতু এখানে সুদের পর্ব হচ্ছে কত, সুদের পর্ব 2, অর্থাৎ 6 মাস অন্তর দেয়, তাই এখানে r/2 হলো আর 2n হলো, এটাই সূত্র। এবার পি এর মানে 1000 বসিয়ে দিলাম, 1 প্লাস r/2, তাহলে 10/2 মানে 5 হয়ে যাবে, আর নিচে হবে 100, 2 ইন্টু n, এর মানে হচ্ছে 1 2, তাহলে 1000 ইন্টু এটা হবে কত 5 একে 5 5 20 100 কেটে দিলাম, তাহলে 1 প্লাস 1/20 টু দি পাওয়ার হচ্ছে 2, তাহলে 1000 ইন্টু এটা 20 লস হবে, 20 প্লাস 1 মানে 21/2 তার হোল স্কোয়ার, তাহলে হবে 1000 ইন্টু 21 21 হয় কত 441, আর নিচেটা হবে 20 20 400, একটা দুটো শূন্য কেটে গেল, এখানে 4 কাটবে না, তার 2 দিয়ে কাটি, 2 2 4 2 5 10, তার মানে এইটা গুণ করতে হবে, 5 একে 5 5 4 20 হাত থাকলো 2, তারপরে 5 4 20 2 22/2, এত টাকা হলো সমূল চক্রবৃদ্ধি। এবার এখানে সুদ পেতে গেলে এখান থেকে বাদ দিতে হবে 1000 টাকা। এইখানে গুণটা একটু ভুল হয়ে গেছে, 5 একে 5 5 না দিয়ে আমি 1 দিয়ে দিয়েছিলাম, 5 4 20 হাত থাকলো 2, 5 4 20 দিয়ে 2205/2 টাকা, তাহলে এটা হবে 2205, এটা হবে 2205, তাহলে এখানে বাদ দিলে কত হবে 205/2, এটা সমান হবে 102.50 এত টাকা, এটাই হবে অ্যান্সার। একটু সামান্য ভুলের জন্য ক্যালকুলেশনটা ভুল হয়ে গেছিলো। এরপরে 2-এর কোশ্চেনটা আছে একটি অংশীদারি ব্যবসায় রাজু, রোহিত ও রহিমের মূলধনের অনুপাত 1/6:1/5:1/4, বছরের শেষে ব্যবসায় মোট 3700 টাকা লাভ হলে রহিমের লাভ কত, এটা বের করতে হবে। রাজু রোহিত আছে, তারপরে রাজু রোহিত ও রহিমের মূলধনের অনুপাত কত আছে, অনুপাত আছে 1/6:1/5:1/4, তাহলে এটাকে কী করবো, ভগ্নাংশটাকে ভেঙে নেওয়ার জন্য কী করবো, এই 5 6 4 লসও বের করব, তাহলে হবে কত 2 3 6 5 নেমে গেল, 2 2 4, তাহলে 5 2 10 10 3 30 3 60, তাহলে 60 দিয়ে গুণ করবো, 1/5 ইন্টু 60 1/4 ইন্টু 60, 4 15 60, 5 12 60, 6 10 7, আমার হলো 10/12/15, তাহলে অনুপাতটা সিম্পল আকারে চলে এলো। এবার বের করতে হবে রহিমের লাভের পরিমাণটা, রহিমের একটা আনুপাতিক ভাগ হারটাকে বের করি, রহিমের আনুপাতিক ভাগ হার মানে শেষেরটা আনুপাতিক ভাগ আর বাকিগুলো বের করার কোনো প্রয়োজন নেই, তাহলে হবে কত শেষেরটা হবে 15/, সব করে যোগফল, সব করে যোগ করলে হবে 37 এত,
অতএব রহিমের লাভের পরিমাণ বা রহিমের লভ্যাংশ, রহিমের লভ্যাংশ কত সমান আনুপাতিক ভাগ হার ইন্টু মোট লাভ। 3700 টাকা মোট লাভ, 37 একে 37 কেটে গেল, তার মানে হবে 1500 টাকা। এটাই হবে অ্যান্সার। এরপরে 3 দাগে কোশ্চেন আছে, যদি 5x² প্লাস 13x প্লাস কে ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় একটি অপরটি অনন্যক হয়, তবে কে এর মান নির্ণয় করো। এখানে দ্বিঘাত সমীকরণটা কি আছে, 5x² প্লাস 13x প্লাস কে ইকুয়াল টু 0। এবার এই সমীকরণে তাহলে এ এর মান কত, এ এর মান হবে 5, বি এর মান হবে 13 আর সি এর মান হবে কে। এবার আমি ধরি বীজ দুটি বা বীজদ্বয় একটা অপরটা অনন্যক বলেছি, তাহলে একটাকে আলফা ধরবো, একটাকে 1/α ধরবো। এবার আমরা জানি বীজদ্বয়ের গুণফল কি হয়, c/a হয়। বীজদ্বয়ের গুণফল এখানে একটা আলফা একটা বিটা বসিয়ে দিলাম, সি এর মান হচ্ছে কে, এর মান হচ্ছে 5, আলফা আলফা উপর নিচে কেটে গেল, তাহলে কোনাকুনি গুণ করলে কে ইকুয়াল টু হবে 5, এটাই হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার হলো কত, কে ইকুয়াল টু 5। এরপরে 4 কোশ্চেন আছে, x ইকুয়াল টু 3 প্লাস 2√2 হলে x প্লাস 1/x এর মান লেখো। এখানে দেওয়া আছে x ইকুয়াল টু 3 প্লাস 2√2, তাহলে অতএব 1/x কত হবে, 1/x হবে 1/3 প্লাস 2√2। এবার হর থেকে কর্ণী নিরসন করব, তাহলে কি করব, উপর নিচে এইটা ছিল উপর নিচে 3 মাইনাস 2√2 দিয়ে গুণ করবো, তাহলে উপরে 3 মাইনাস 2√2 হয়ে গেল 1 ইন্টু, তাহলে উপরে থাকবে 3 মাইনাস 2√2 আর নিচেটা হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2√2 তার হোল স্কোয়ার। তাহলে উপরে থাকলো 2 মাইনাস 2√2 আর নিচে হবে 3 স্কোয়ার 9 মাইনাস এটা স্কোয়ার করলে 2 স্কোয়ার 4 আর 4 ইন্টু 2 মানে 8, 9 থেকে 8 বাদ দিলে হবে 1, 3 মাইনাস 2√2, তার মানে আলটিমেটলি হয়ে গেল 3 মাইনাস 2√2। এবার বের করতে হবে এক্স প্লাস 1/x এর মান। এক্স এর মান দেওয়াই ছিল 3 প্লাস 2√2 আর 1/x এর মান বেরোলো 3 মাইনাস 2√2, প্লাস মাইনাস এটা কেটে গেল 3 প্লাস 3 6, এটাই হবে অ্যান্সার। এরপরে 5 কোশ্চেন আছে, ও কেন্দ্রীয় বৃত্তের ABCD দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অ্যাঙ্গেল AOB সমান 60 ডিগ্রি এবং CD সমান 6 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। এখানে ধরলাম ও কেন্দ্রীয় একটা বৃত্ত যার দুটো জ্যা হয়েছে, একটা হচ্ছে AB ও CD, জ্যা দুটো জ্যাই কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে এখান থেকে এর দূরত্ব যা হবে এখান থেকে এর দূরত্ব তাই হবে। এখানে দেওয়া আছে অ্যাঙ্গেল AOB মানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে ওই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হলে এই OD যোগ করলে আর OC যোগ করলে যে অ্যাঙ্গেলটা হবে এটা হবে 60 ডিগ্রি, তাহলে এটা হলো 60 ডিগ্রি। আর দেওয়া আছে যে CD এই বাহুটার এই জ্যাটার দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেমি। তাহলে যেহেতু এই কোণটা 60 ডিগ্রি হলো, তাহলে এই কোণটা 60 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল AOB সমান অ্যাঙ্গেল COD দুটি হলো 60 ডিগ্রি। এবার COD ত্রিভুজ COD এর এই ত্রিভুজ ক্ষেত্রে OC সমান OD হবে, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বাহু দুটো যদি সমান হয় তাহলে এদের বিপরীত কোণ, এই কোণটাও সমান হবে। আমি ধরলাম এই কোণটাও x, এই কোণটা হচ্ছে x, দুটো সমান। এবার যেহেতু এটা ত্রিভুজ তাহলে তিনটে যোগফল 180 হবে, অথবা x প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। তাহলে 2x ইকুয়াল টু হবে 180 মাইনাস 60 মানে যাবে 120, তাহলে x ইকুয়াল টু হবে 120/2 মানে 60, তাহলে বাকি অ্যাঙ্গেল দুটো হয়ে যাবে কত 60 করে। তাহলে একটা ত্রিভুজের সব কোণগুলো যদি 60 ডিগ্রি হয় তার মানে বলতে পারবো যে COD ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ COD একটি সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ হলে সব বাহুগুলো সমান হবে, তাহলে CDটা যদি 6 সেমি হয় এটাও 6 সেমি হবে, এটাও 6 সেমি হবে, তার মানে বৃত্তটা ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে যাবে 6 সেমি। অতএব লিখব CD সমান OC সমান OD সবগুলি হবে 6 সেমি, অতএব বৃত্তটির ব্যাসার্ধ, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ হবে 6 সেমি, এটাই হবে অ্যান্সার। এরপরে 6 কোশ্চেনটা আছে, পি কেন্দ্রীয় বৃত্তের উপর ABC তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে APCB একটি সামান্তরিক, অ্যাঙ্গেল APC এর মান নির্ণয় করো।
এখানে পি কেন্দ্রে একটা বৃত্ত অঙ্কন করেছি, আর বৃত্তের উপর এবিসি তিনটে এমনভাবে আছে এই পি এ বিসি এগুলো যোগ করলে পি এ বিসি একটা সামান্তরিক তৈরি হবে। এবার দেখা যেতে হবে যে অ্যাঙ্গেল এ পিসি এই অ্যাঙ্গেলটা কত। এবার আমরা দেখতে পাচ্ছি যে পি এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। আবার আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, তাহলে এই বাহুটা যা হবে এই বাহুটা তাই হবে, আবার এই বাহুটা যা হবে এই বাহুটা তাই হবে। তার মানে এখান থেকে বুঝতে পারছি যে এখানে সব বাহুটাই সমান, তাহলে এই সামান্তরিকটা একটা রম্বস হবে। তাহলে আমি লিখব যে এখানে পি এ সমান পিসি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আবার সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, আবার পি এ সমান সিবি বা বিসি, আবার পিসি সমান এবি। তার মানে এখান থেকে সবগুলো থেকে আমরা কী পাচ্ছি যে সব বাহুগুলি সমান, অতএব সামান্তরিকের এই সামান্তরিকের সব বাহুগুলো সমান হবে, বাহুগুলি সমান। তার মানে কী হবে, অতএব পি এ বিসি একটি রম্বস হবে, রম্বস হবে। এবার আমাকে এই কোণটা বের করতে হবে। এই কোণটা বার করার আগে আমি যদি এই পিবি সরলরেখাটা যদি আমি যোগ করি তাহলে কী হবে, এখান থেকে একটা ত্রিভুজ তৈরি হবে। ত্রিভুজ তৈরি হলে কী হবে, এই ত্রিভুজ পি এ বি তৈরি হবে। এই পি এ বি ত্রিভুজের এই বাহুটা যা হবে এই বাহুটা তাই হবে, এই পিবি সমান যা হবে পি এ তাই হবে, কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বাহু দুটো যদি সমান হয় তাহলে এদের বিপরীত কোণ এই কোণটার সমান হবে। আবার আগেই পেয়েছি যে এই বাহুটা যা এই বাহুটা তাই, কারণ সব রম্বসের সব বাহুটাই সমান। তাহলে লিখব যে ত্রিভুজ পি এ বি এর পি বি সমান পি এ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাস সমান হয়ে গেল। আবার এই বাহু দুটো সমান হলে এই কোণ দুটো সমান। আবার এখানে আগেই পেয়েছি যে এখানে সব বাহুগুলো সমান, তাহলে পি বি সমান পি এ সমান হয়ে যাবে এ বি। এখানে সব বাহুগুলো সমান, তার মানে এটা কী হয়ে যাবে, সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। অর্থাৎ ত্রিভুজ পি এ বি একটি সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ হলে কী হবে, সমস্ত কোণগুলো 60 ডিগ্রি করে হবে, তার মানে এই কোণটা একটা 60 ডিগ্রি হবেই হবে। তাহলে অ্যাঙ্গেল পি এ বি অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি, আর এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে 180 মাইনাস 60 ডিগ্রি। অর্থাৎ অ্যাঙ্গেল এ পি সি সমান হবে 180 মাইনাস 60 ডিগ্রি সমান হবে 120 ডিগ্রি। এটাই হবে অ্যান্সার। এরপরে 7 কোশ্চেন আছে, একটা বৃত্তস্থ চতুর্ভুজে পরপর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান কত। এখানে আমি ধরলাম এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এখানে 3টে কোণ পরপর, আমি 1 2 3 এই 3 নম্বর কোণের অনুপাতগুলো দেওয়া আছে। তাহলে লিখব 3টি কোণের অনুপাত, 3টি কোণই বলেছে পরপর, 3টে কোণের অনুপাত দেওয়া আছে কত, 1:2:3। তাহলে আমি একটাকে ধরলাম 1x, আর একটাকে ধরলাম 2x, আর একটাকে ধরলাম 3x, যেখানে নেক্সট হয়েছে সাধারণ অনুপাত। তাহলে এখানে লিখে দেবো, ধরি 3টি কোণ ধরলাম 1x 2x 3x। এবার এই 1x আর এই কোণটা কি পরস্পর বিপরীত কোণ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে 1 নম্বর কোণ আর 3 নম্বর কোণে এই 3টে কোণের যোগফল হবে 180 ডিগ্রি। এবার লিখব যে শর্তে 1x প্লাস 3x ইকুয়াল টু হয়ে যাবে 180, তার মানে হলো 4x ইকুয়াল টু 180। তাহলে x ইকুয়াল টু হবে 180/4, 2 দিয়ে কাটবো 2 2 4, 2 90, 2 45 90, তার মানে x ইকুয়াল টু হলো 45 ডিগ্রি। তাহলে x এর মান যদি পেয়ে যায় তাহলে 3টে কোণই পেয়ে যাবো। তাহলে একটা হবে 1 × 45, 2 × 45, 3 × 45। এবার চেয়েছে প্রথম আর তৃতীয় কোণটা, অর্থাৎ প্রথম কোণটি হবে 1x মানে 45 ডিগ্রি, আর তৃতীয় কোণটা হবে 3x 3 × 45, তাহলে হবে 3 × 5 = 15, হাফ তাহলে 1 3 4 12 13, 135 ডিগ্রি। এটাই হবে অ্যান্সার। এরপরে 8 কোশ্চেন আছে, tan 1 tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু দিয়ে আপ টু tan 89 ডিগ্রি এর মান নির্ণয় করো। এটা একটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। এখানে আছে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি, এইভাবে গুণ হতে হতে আপ টু tan 89 ডিগ্রি অবধি আছে। এবার মাঝে যেগুলো নাই সেগুলো আমরা লিখব, tan 1 ইন্টু tan 2 ইন্টু tan 3
এইখানে মাঝখানে একটা ট্যান 45 আসবে, আর পরে এগুলো আমি লিখছি না, একবারে এই ট্যান 89 আগে 88 87 এগুলো আসবে। ট্যান 87 লিখলাম, ট্যান 88 লিখলাম, তারপরটা ট্যান 89। এবার এগুলোকে আমরা চেঞ্জ করব। ট্যান 1 ইন্টু ট্যান 2 ইন্টু ট্যান 3 এভাবে আছে, ইন্টু ডট দিয়ে ট্যান 45 এর মান কত হয় 1, আমি একবারে বসিয়ে দিলাম। আর এইগুলো যেগুলো আছে ইন্টু ট্যান 87, ট্যান 87কে আমরা লিখতে পারি ট্যান 90 মাইনাস 3 ডিগ্রি। তারপরে ট্যান 88কে আমরা লিখতে পারি ট্যান 90 মাইনাস 2 ডিগ্রি। তারপর ট্যান 89কে লিখতে পারি ট্যান 90 মাইনাস 1 ডিগ্রি। তাহলে ট্যান 1 ইন্টু ট্যান 2 ইন্টু ট্যান 3, এর পরেগুলো ঠিক হবে, পরেগুলো লিখছি না, ইন্টু 1। তাহলে এখানে ট্যান 90 মাইনাস 3 মানে কত হয়ে যাবে, কট 3 হয়ে যাবে, কট 3। তারপরটা চলে যাবে ট্যান 90 মাইনাস 2 মানে হবে কট 2, তারপর এটা হয়ে যাবে কট 1। এবার আমরা দেখতে পাচ্ছি এই কট 1 আর ট্যান 1 গুণ করলে 1 হয়ে যায়, আবার কট 2 ট্যান 2 গুণ করলে 1 হবে, ট্যান 3 কট 3, এই মাঝেরগুলো ঠিক এইভাবে কেটে যাবে। তাহলে ট্যান 1 ইন্টু কট 1 এক কাছে করলাম, ট্যান 2 ইন্টু কট 2 এটাকে এক কাছে করলাম, ট্যান 3 ইন্টু কট 3 এগুলো এক কাছে করলাম, ইন্টু ডট ডট এগুলো সবগুলো এক কাছে চলে যাবে, লাস্টে 1টা পড়ে থাকবে। এই যে জোড়া জোড়াগুলো হলো এগুলো সব কেটে গিয়ে 1 হয়ে যাবে। তার মানে 1 ইন্টু 1 ইন্টু 1 এইভাবে 1 চলতে যাবে, লাস্টে 1, তার মানে আলটিমেটলি গুণ করে হয়ে যাবে 1। এটাই হবে অ্যান্সার। এরপরে 9 কোশ্চেন আছে, প্রমাণ করে 1 মাইনাস ট্যান স্কোয়ার 30 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার 30 ইকুয়াল টু কস 60। তাহলে এখানে LH যেটা আছে লিখব, কি আছে 1 মাইনাস ট্যান স্কোয়ার 30 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার 30, মান বসাবে 1 মাইনাস ট্যান 30 মান হচ্ছে 1/√3 তার হোল স্কোয়ার, ট্যান 30 মান 1/√3 তার হোল স্কোয়ার। এবার কত হবে 1 মাইনাস 1/3 হয়ে যাবে বাই 1 প্লাস 1/3। এখানে উপরে 3 লসও হবে, 3 মাইনাস 1, নিচেও 3 লসও হবে, 3 প্লাস 1। এবার 3 3 কেটে দেওয়া যায়, তাহলে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2, আর 3 প্লাস 1 মানে হচ্ছে 4, তার মানে হয়ে গেল 1/2। এবার RHSটা দেখাতে হবে, 1/2 আসবে, কত আছে cos 60, আর cos 60-এর মান আমরা জানি হাফ, তাহলে LHS সমান RHS প্রুভড, প্রমাণিত। এরপরে 10-এর কোশ্চেন আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত? তাহলে প্রথমেই আমি ধরে নেব যে চোঙের ব্যাসার্ধ, ধরি চোঙের ভূমির ব্যাসার্ধ সমান হচ্ছে আর, সেমি দিয়েছে এখানে সেমি, আর চোঙের উচ্চতা এখানে দেওয়া আছে H সমান 14 সেমি। এবার চোঙের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h, এত বর্গ সেমি। এবার শর্তে আবার দেওয়া আছে যে বক্রতলের ক্ষেত্রফলটা কি 2πr/h, এইটার সমানই দেওয়া আছে কত 264 বর্গ সেমি। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই, 2 ইন্টু 22/7 পায়ের মান ইন্টু আর এর মানটা জানি না, এইচ এর মানটা হচ্ছে 14 সমান 264, 7 2 14 কাটাকাটি গেল, তাহলে আর ইকুয়াল হবে 264 বাই কত হয়ে যাবে, এখানে 2 এখানে 22 আর সবগুলো নিচে নিচে চলে আসবে, 2 1 2 2 3 6 2 2 4, আবার 2 দিয়ে দিই, 2 6 12 2 6 12 22 3 66, তাহলে আর ইকুয়াল হলো 3 সেমি। তাহলে ভূমির ব্যাসার্ধটা বেরিয়ে গেল। এবার বের করতে বলেছে যে চোঙটির আয়তন কত, অর্থাৎ চোঙের আয়তন, চোঙের আয়তনের সূত্র হচ্ছে πr²h, এত ঘন একক, ঘন সেমি দেওয়া আছে, তাহলে ঘন সেমি, তাহলে পায়ের মান 22/7 ইন্টু r², 3 ইন্টু 3 ইন্টু h হচ্ছে 14, 7 2 14, তার মানে কত হলো 22 ইন্টু 3 থেকে 9, 9 দুগুণে 18, 22কে 18 দিয়ে গুণ করি, 8 2 16 তাহলে 1, 8 2 16 1 17, 22 1 22, 6 7 আর 2 9, 2 1 3 396 এত বর্গ ঘন সেমি, এটাই হবে অ্যান্সার। এরপরে 11 কোশ্চেন আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ, দেখাও যে শঙ্কুটির উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের 3 গুণ। তাহলে প্রথমেই ধরে নেব, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ
সমান আর একক, আর শঙ্কুর উচ্চতাটা ধরে নেব এইচ একক। এবার বের করতে হবে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর এল, এত বর্গ একক। আর বের করতে হবে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। শঙ্কুর ভূমিটা কি হয়, শঙ্কুর ভূমি একটা বৃত্ত হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এত বর্গ একক। এবার শর্তে কি দেওয়া আছে যে বক্রতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের √10 গুণ, তাহলে বক্রতলের ক্ষেত্রফল পাই আর ইকুয়াল টু হবে √10 ইন্টু ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কী করব, পাই পাই কেটে দিলাম, একটা আর কেটে দিলাম, তার মানে পেলাম এল ইকুয়াল টু √10 ইন্টু আর। এবার এল এর মান বসিয়ে দেবো। এল মানে আমরা জানি কি √r² প্লাস h² ইকুয়াল টু √10 ইন্টু আর। এবার রুটটাকে তোলার জন্য উভয় পক্ষকে বর্গ করে দেবো। বর্গ করে দিলে রুটটা পালিয়ে যাবে, √10² মানে শুধু 10 হবে, আর স্কোয়ারটা আর স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে ফের ঘুরিয়ে লিখবো, r² ইকুয়াল টু হবে r² প্লাস h²। তাহলে ওই আরটাকে এবার এদিকে নিয়ে আসবো। তাহলে কি পেলাম, 10r² মাইনাস r² ইকুয়াল টু হবে শুধু h², তার মানে হবে 9r² ইকুয়াল টু হলো h²। এবার 9কে আমরা লিখতে পারি 3r তার হোল স্কোয়ার ইকুয়াল টু h²। উভয় পক্ষে স্কোয়ার তুলে দেবো, তাহলে 3r ইকুয়াল টু হবে h। তাহলে দ্যাট ইজ h ইকুয়াল টু হলো 3r। তাহলে কী পেলাম, এখানে উচ্চতাটা তার ব্যাসার্ধের 3 গুণ। তাহলে কী লিখবো, অতএব যে তাহলে লিখবো যে শঙ্কুর উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের 3 গুণ। প্রমাণিত হয়ে গেল, এটাই প্রমাণ করতে বলেছিল। এরপরে 12 দাগে কোশ্চেন আছে 15, 35, 12, 8, 3, 6, 13, 45, 25, 30 রাশি তথ্যের মধ্যমা নির্ণয় করো। প্রথমেই লিখব যে প্রদত্ত রাশি তথ্যকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। প্রদত্ত রাশি তথ্যকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে প্রথমেই সাজিয়ে নেব। প্রথমে কত হবে 3, তারপর হবে 6, তারপর হবে 8, তারপরে 12, তারপরে 13, তারপরে 15, তারপরে 25, তারপরে হবে 30, তারপর হবে 35, তারপর হবে 45। তাহলে এখানে মোট কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা আছে। তাহলে এদের কী বার করতে হবে, এদের মধ্যমা। তার মানে মাঝখানে দুটো সংখ্যা থাকবে, এইদিকে 4টে বাদ, এইদিকে 4টে বাদ, তার মানে এই দুটো হবে এদের মধ্যমা। অতএব লিখব যে এখানে n ইকুয়াল টু হচ্ছে 10, মানে এটা হচ্ছে জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। তাহলে এদের মধ্যমা কী হবে, অতএব মধ্যমাটা হবে xn/2 প্লাস xn/2 প্লাস 1/2। তাহলে n এর মান বসালে কত হবে, x 10/2 প্লাস x 10/2 প্লাস 1/2। তার মানে কত হবে x5, 10কে 2 দিয়ে কাটলে হবে 5, তাহলে x5 প্লাস এটা যাবে x6/2। তার মানে 5 নম্বর পদ প্লাস 6 নম্বর পদ বাই 2। 5 নম্বর পদ কোনটা, 1 2 3 4 5, তার মানে হবে 13, আর তারপরের পদটা হচ্ছে 15/2। এই দুটো যোগ করলে কত হবে, 5 আর 3 8, 28/2। তার মানে এটা হয়ে যাবে 2 দিয়ে কাটাকাটলে হলো 14। তাহলে এটাই হবে মধ্যমা, এটাই হলো অ্যান্সার। আজকের ক্লাসে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে পরের পেজটা নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।